বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোহাম্মদ ইসরাফিল আলম, আর ডানে রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী যুব দলের সভাপতি এবং সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মোহাম্মদ ইসরাফিল আলম, আপনাকে দিয়ে শুরু করি যে সামগ্রিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। প্রতিদিনই সংবাদ মাধ্যমের শীর্ষ খবর হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, তার মধ্যে ব্লগার হত্যা এবং শিশু হত্যা এবং নির্যাতন একটি অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। সো একটা রাজনৈতিক স্থিতাবস্থার মধ্যে প্রায় 6.5 বছর ধরে দেশ শাসন করছেন আপনারা টানা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ এরকম এত খারাপ হচ্ছে কেন? বাংলাদেশ শুধু নয়, সামাজিক ক্রাইম এবং বিভিন্ন ধরনের মানুষের প্রতি, নারীর প্রতি, শিশুর প্রতি সহিংসতা এবং অপরাধ প্রবণতা, এটা কিন্তু একটা গ্লোবাল একটা সমস্যা। বাংলাদেশ সেই বিশ্ব ব্যবস্থার মধ্যে একটা দেশ। আমাদের দেশ সন্ত্রাসমুক্ত বা একেবারে সহিংসতা মুক্ত হয়ে গেছে এটা আমরা বলবো না। কিছু কিছু জায়গাতে এই ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, কখনো কমে যায়, কখনো বাড়ে। এই অবস্থার মধ্যে আমরা চলছি। সম্প্রতি লাস্ট 3-4 মাসে কিছু কিছু দুর্ঘটনা ঘটেছে, শিশুদের প্রতি সহিংসতা, কিছু কিছু ধর্ষণের ঘটনা ঘটেছে। ব্লগারদের ব্যাপারে প্রায় 5 জন ব্লগার নিহত হয়েছে। তো সেগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সরকার তার অবস্থান থেকে এই অপরাধ প্রবণতার দিকগুলোকে কিভাবে দেখছে সেইটা। সরকার কিন্তু সবগুলোকে অ্যাড্রেস করেছে। আমি খুব ফ্র্যাঙ্কলি বলতে চাই যে ব্লগারদের যে হত্যা করা হয়েছে 5 জন, সে জায়গায় তেজগাঁতে কিছু ব্লগার হাতে নাতে ধরা পড়েছিল, সেটা সাধারণ মানুষ বা হিজড়াদের দ্বারা ধরা পড়েছিল, মানে যারা আক্রমণকারী ছিল তারা ধরা পড়েছে। আর অন্যান্য জায়গাতে এখনো সেরকম কোনো গুরুত্বপূর্ণ কিলার এখনো ধরা পড়েনি। এখানে একটা প্রশ্ন অনেকেই করেন যে সরকার প্রায়শই দেখাচ্ছে সাফল্য বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে তারা জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত, একে ধরছে ওকে ধরছে, প্রচুর অস্ত্রশস্ত্র ধরছে, কিন্তু এই যে ব্লগারদের যারা হত্যা করছে এবং তারা কিন্তু হত্যা করে দায় স্বীকার করছে, তারা যাকে হত্যা করছে তাকে আগের থেকে সতর্ক করছে বা হুমকি দিচ্ছে, তারপরে এই অভিযোগে যারা অভিযুক্ত তাদের কাউকে কেন গ্রেফতার করা সম্ভব হচ্ছে না? সেটাই আমি ওই জায়গাতেই যাচ্ছি। এটি অনেকের কাছে একটা খুব ওই জায়গাতেই যাচ্ছি। যারা খুন হচ্ছে তারা কিন্তু একটা সেকশন অফ পিপুল, তারা মুক্ত চিন্তার, তারা তাদের ধর্মীয় বিষয়ে বিভিন্ন বিষয়ে তারা খোলামেলাভাবে তাদের মত প্রকাশ করে ব্লগে। আর যারা খুন করছে তারা কিন্তু নির্দিষ্ট একটা গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, একটা ধর্মীয় জঙ্গি গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। তো এই বিষয়টা কিন্তু চিহ্নিত, যারা খুন করছে তারা আর যারা খুন হচ্ছে তারা। আমি সেই জন্যই বলতে চাচ্ছি যে এই জায়গাতে সরকারের অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেপ্তার করা, আইনের আওতায় নিয়ে আসার অনেক বড় বড় সফলতা আছে, কিন্তু পার্টিকুলার এই সেক্টরে কিন্তু সফলতাটা অত উজ্জ্বল নয়। এখানে একজন নাগরিক হিসাবে আমারও প্রশ্ন আছে যে ব্লগারগুলোকে যারা খুন করছে, এই খুনিরা গ্রেপ্তার কেন হচ্ছে না এবং তাদের বিচার, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় কেন নিয়ে আসা হচ্ছে না? কারণ অনেক বড় বড় হিনিয়াস ক্রিমিনাল যারা আছে, খুব প্রভাবশালী ক্রিমিনাল যারা আছে, তারা কিন্তু ধরা পড়ছে, তাদের বিচারের আওতায় আনা হচ্ছে, তাদের শাস্তির ব্যবস্থা হচ্ছে। আজকেও বোধহয় খুলনা বা এই এলাকাতে র্যাবের দ্বারা খুব বড় বড় কিছু দুষ্কৃতিকারী ধরা পড়েছে এবং ক্রস ফায়ারে কিছু মারা গেছে। এরা কেন আসে? এই প্রশ্নটা কিন্তু ব্যক্তিগতভাবে আমারও। তো আমি এইটুকু বলতে চাই যে সরকার, আমি যতটুকু জানি বাংলাদেশের পুলিশের পেশাদারিত্ব অনেক। আপনি বলছেন যে পরিস্থিতি খারাপ হলেও সরকার এ ব্যাপারে কনসার্ন এবং এই সেক্টরে আমি বলবো ব্লগার খুনির ব্যাপারে, হত্যাকাণ্ডের ব্যাপারে, হত্যাকারীদের গ্রেপ্তার করার ব্যাপারে তাদের আমি বলেছি কিছু পশ্চাৎপদতা আছে। অবশ্যই সরকারকে এখানে দৃঢ়তার পরিচয় দিতে হবে, সফলতার পরিচয় দিতে হবে। এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। যদি ব্যর্থ হয় আমাদের সংবিধানের উপর, স্বাধীনতার অঙ্গীকারের উপর, মুক্ত চিন্তা, আমাদের সেকুলারিজম, আমাদের মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এসবের উপর হামলা। এটাকে কোনোভাবেই হালকা করে দেখার কোনো সুযোগ নাই। আর শিশুদের কথা যেটা বলেছেন অবশ্যই দুঃখজনক।
কয়েকটা শিশুকে হত্যা করা হয়েছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা কি বলবেন, আমাদের অপরাধের ডাইমেনশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্যারেক্টারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। বাবা মা তার নিজের সন্তানকে খুন করেছে, শিশু সন্তানকে খুন করেছে। তো এই ঘটনাগুলো আসলে উদ্বেগের। তবে আমি এটুকু বলবো যে 16 কোটি মানুষের দেশ বাংলাদেশ, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় নারীর প্রতি সহিংসতা, শিশুদের প্রতি সহিংসতা এবং অপরাধ, সামাজিক অপরাধ প্রবণতার দিক থেকে আমরা কিন্তু অনেক এগিয়ে আছি। আমাদের অবস্থান কিন্তু অনেক ভালো, যে এটাকে আরও ভালো করতে হবে। আমরা সেই জন্য আমাদের খুব গঠনমূলক সমালোচনা হোক, গঠনমূলক পরামর্শ হোক, সরকার সেগুলোকে অ্যাড্রেস করুক, এইগুলোই কিন্তু আমাদের। আপনার কাছে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আপনাকে ধন্যবাদ। যে কথাটি মাননীয় সংসদ সদস্য বলেছেন যে সরকার খুব তৎপর, অপরাধ সংগঠিত হচ্ছে, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এখানেও অপরাধের মাত্রা এবং প্রকৃতি ভিন্নতর হচ্ছে। সরকার তৎপর থাকতে পারে, কিন্তু তার প্রমাণ যদি জনসমাজে কিছু না থাকে তাহলে আতঙ্ক এবং এই নির্মমতা থেকে মানুষ পরিত্রাণ পাচ্ছে না, এটা হচ্ছে বাস্তবতা। এবং ইদানিংকালে এই সাম্প্রতিক সময়ে কেন যেন মনে হচ্ছে যে বাংলাদেশটা একটা হন্টেড হাউসে পরিণত হয়েছে। এখানে বিভিন্ন রকমের রোমহর্ষক ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে, আর এই হন্টেড হাউস নামক বাংলাদেশে আমরা যারা আছি আমরা সারাক্ষণ আতঙ্কে ভুগছি, কে কখন কোনটার শিকার হব। আপনি দেখেন এই যে সহিংসতাগুলো, এই সহিংসতাগুলো শুধু যে মৃত্যু কিংবা গর্ভের মধ্যে গুলিবিদ্ধ কিংবা ধর্ষিত এতটুকু বললেই কিন্তু শেষ হয় না। এর যে ধরন, এর যে নেচার এবং এর যে নিষ্ঠুর প্রকৃতি, এ সব কিছুর মধ্যে একটা হিংসাত্মক মনোভাবের পরিচয় পাওয়া যায়। এবং এই হিংসাত্মক মনোভাবটা মানুষের মধ্যে কখন আসে? যখন মানুষ হতাশাগ্রস্ত থাকে, যখন মানুষ কোনো না কোনো ক্ষেত্রে মানসিকভাবে বিষাদগ্রস্ত থাকে অথবা বিকৃত মস্তিষ্কের হয় তখন। পরিসংখ্যান দিয়ে শাহজাহান ভাই যেটা বলার চেষ্টা করেছেন, বাংলাদেশের সংবিধানে শিশুর নিরাপত্তার কথা নিশ্চয়তা দেওয়া হয়েছে। শিশুর নিরাপত্তা, সেখানে আপনি ছোট্ট একটা ইন্ডেক্স আপনাকে আমি দিচ্ছি, স্ট্যাটিস্টিক্স। 2015-এর 7 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 69 জন শিশুর অমানবিক হত্যাকাণ্ড ঘটেছে। তার মধ্যে 2012-তে ছিল 126, এটা 2013-তে এসে বেড়ে দাঁড়িয়েছে 128, 14-তে 127, 15-তে মার্চ পর্যন্ত 56টি শিশু হত্যা। এই যে বাড়ছে ক্রমশ, এতে যে সরকার তৎপর বা খুব যত্নশীল এগুলো প্রতিরোধ করার জন্য তা কিন্তু এই তথ্যে প্রমাণিত হয় না। তথ্যের সূত্র আমি বলছি আপনাকে এরপরে। আর জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত 14 জন শিশুকে নৃশংস কায়দায় হত্যা করা হয়েছে। জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 মাস 5 দিনে। জানুয়ারি 2015 থেকে জুলাই 2015 পর্যন্ত মোট 69 জন শিশু হত্যার শিকার হয়েছে। এটা হচ্ছে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য। আপনি যদি শিশু অধিকার ফোরামের তথ্যে যান বা বাংলাদেশ মহিলা পরিষদের তথ্যে যান, সেখানেও দেখবেন একই ধরনের ঘটনা। বাংলাদেশ মহিলা পরিষদ যেটা বলেছে সেটা হলো জুলাই 2015 মাত্র 1 মাসে ধর্ষণ হচ্ছে 83, গণধর্ষণ 15, তারপরে ধর্ষণের পরে হত্যা হচ্ছে 9, ধর্ষণের অপচেষ্টা হচ্ছে 19, শ্লীলতাহানি 10, 62 জন মহিলা এবং নারী এবং শিশু নিহত, অ্যাসিড ভিকটিমের মধ্যে 4 জন, কিডন্যাপ হয়েছে 6 জন, পাচার হয়েছে 4 জন মহিলা এবং শিশু, পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়েছে 2 জনকে, মেড সার্ভেন্ট নিহত হয়েছে 2 জন, ইভটিজিং 24, আত্মহত্যায় প্ররোচনা করে বাধ্য করা হয়েছে 1 জনকে, বিভিন্ন নির্যাতনের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন 26 জন, রহস্যজনক মৃত্যু 2 জন, পুলিশি নির্যাতনের শিকার 2 জন, শারীরিক নির্যাতনের শিকার 30 জন। এটা বাংলাদেশ মহিলা পরিষদ গত 6 তারিখে এই স্ট্যাটিস্টিক্স তারা জাতির সামনে হাজির করেছেন। ইস্তাফিল ভাই কথার সঙ্গে এগুলো মেলে না। এবং সে জায়গায় আরেকটা জিনিস দেখবেন যে সমাজে যারা ভঙ্গুর এবং ছিন্নমূল তারা কিন্তু ভিকটিম বেশি। আপনি দেখেন অসহায় শিশু যাদের অভিভাবকরা অতটা সচ্ছল না, প্রতিবন্ধী নারী, আদিবাসী, গার্মেন্টসের কর্মজীবী কিংবা কোনো ডিপার্টমেন্টাল স্টোরে অথবা বড় কোনো মনোহরির দোকানের কর্মচারী, এরা অর্থাৎ যারা ছিন্নমূল এবং অসহায় সমাজের, তারাই কিন্তু ভিকটিমগুলো হচ্ছে। তার অর্থ কি? এই ভিকটিম হওয়ার কারণটা কি? এখানে মনস্তাত্ত্বিক দিকটা যদি আপনি বিচার করেন, আপনি দেখবেন যারা প্রভাবশালী তারাই কিন্তু দুর্বল জায়গাগুলো খুঁজে খুঁজে তাদের অপকর্ম এবং বিকৃত যে বাসনা কামনা সেগুলো চরিতার্থ করে থাকে। এটা একদম সাইকোলজির কথা, সাইকোথেরাপিরও কথা, এটা ডাক্তারদের এখানে আপনি মনোবিজ্ঞানীদের কথা। সরকারের বা আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর ব্যর্থতাকে কিভাবে দেখছেন? বা চমৎকার এই জায়গাটাই মানে আমি খুব খুশি হয়েছি এই প্রশ্নটা ইসরাইল ভাই দেওয়ার চেষ্টা করেছেন সরকারি প্রচেষ্টার আন্তরিকতার মধ্যে দিয়ে।
বিষয়টা দাঁড়িয়েছে এমন যে আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দল দেশটা যদি পরিচালনা করত তাহলে বোধহয় এমনটা হতো না। কিন্তু আওয়ামী লীগ তো দেশ পরিচালনা করছে না। দেশ পরিচালনা করছে আওয়ামী লীগের ঘাড়ে ভর করে। আওয়ামী লীগকে ঘোষণা দিয়ে নিধন করার যজ্ঞে যারা মেতে উঠেছিল স্বাধীনতার পরপরই ৭৫ পর্যন্ত, সেই চক্র এবং তাদের সঙ্গে একটি সুবিধাবাদী আমলাতান্ত্রিক চক্র। এখানে আওয়ামী লীগ হয়ে গেছে সহযোগী। আওয়ামী লীগ দেশ চালাচ্ছে না, আপনাকে আমি হাজারটা উদাহরণ দিয়ে দেখাতে পারি। আওয়ামী লীগ যদি দেশ চালাতো তাহলে এই যে আজকে জীববৈচিত্র্য, বৈশ্বিক পরিবেশের কথা এই সেই ইসরাফিল ভাই বললেন, এই যে প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের একটা ধ্বংসযজ্ঞ চালালো মাত্র কালকে না পরশুদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের নেতৃত্বে 50টি জিপ গাড়ির বহর টেকনাফের সমুদ্র সৈকত তছনছ করে ফেলেছে। তার মানে কি, এদের কাছে আওয়ামী লীগ অসহায় হয়ে গেছে। কেন হয়েছে? যেহেতু নির্বাচনবিহীন একটি নাটকীয় পরিস্থিতিতে সরকার দেশ চালাচ্ছে, জনগণের উপরে তাদের আস্থা নাই। আস্থা না থাকার কারণে এদের উপরে আওয়ামী লীগ ভর করেছে। এরা দেশ পরিচালনা করছে, এদের যেটুকু আখের গোছানো সেটা তারা নির্বাচনবিহীন। আপনি কেন বলছেন মিস্টার আলাল? নির্বাচন তো হয়েছে, সেই নির্বাচনে কেউ কেউ পার্টিসিপেট করেছে, হয়তো আপনারা করেনি, তাহলে নির্বাচনবিহীন বলছেন কেন? এবং সরকারকে যদি আপনি অগণতান্ত্রিক বলেন বা অগণতান্ত্রিক মানসিকতা বলেন সেটি তো বলতে পারবেন না। এখন দেখেন আপনি স্কুলগুলোতে ক্যাবিনেট নির্বাচন হচ্ছে এবং শিশু কিশোররা তারা লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দিচ্ছে এবং সরকারের ব্যবস্থাপনায় শিক্ষামন্ত্রী তত্ত্বাবধানে এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে। তো আপনি কি তাদেরকে অগণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন মানুষ বা গোষ্ঠী বা দল বলতে পারেন কি না? না, তা তো আমি অগণতান্ত্রিক বলতে চাই না, কিন্তু ওই যে বললাম তারা গণতন্ত্রের সহযোগী সংগঠনে পরিণত হয়েছে এখন। আর নির্বাচনবিহীন বলছি এই কারণে, নির্বাচনের প্রকৃত যে সংজ্ঞা সেটা ওখানে কত ভাগ পূরণ হয়েছে এটা এদেশের মানুষ জানে। আপনারা মিডিয়া ব্যক্তিত্ব যারা যারা সমাজ নিয়ে চিন্তা করেন তারা জানে, সারা পৃথিবী জানে। ওটা নিয়ে লম্বা বিতর্কে আমি যেতে চাই না। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এরা যে অসহায় বা এরা যে পারছে না, অগণতান্ত্রিক, তার প্রমাণটা হচ্ছে আপনি দেখেন, একদম তত্ত্বাজা একটা উদাহরণ আপনাকে দেই। আওয়ামী লীগ নিজেদেরকে বড় গলায় প্রচার করে ধর্মনিরপেক্ষ দল বলে, কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটা সংগঠন আছে, সহযোগী সংগঠন, খুব শক্তিশালী সহযোগী সংগঠন, এটার নাম হচ্ছে আওয়ামী ওলামা লীগ। গতকালকে বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন ছিল পরশুদিন, গত পরশুদিন। সেই কর্মসূচিতে আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি তার বক্তব্যে বলেছেন যে কি ধর্মের নামে সন্ত্রাস চলতে দেব না। এখন সন্ত্রাসের পেছনে তো একটা মদতদাতা শক্তি লাগে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যটাকে সম্পূর্ণ চ্যালেঞ্জ করেছে আওয়ামী ওলামা লীগ। তারা কি বলেছে? তারা বলেছে ওলামা লীগ সহ 13টি ইসলামপন্থী সংগঠন নাস্তিক ব্লগারদের ব্যবহৃত সব ব্লগ ও ওয়েবসাইট বন্ধ করা সহ 17 দফা দাবি জানিয়েছে সরকারের কাছে। পরদিনই, অর্থাৎ গতকালকে কি বলেছে তারা? ধর্মের অবমাননার জন্য মৃত্যুদণ্ডের আইন চেয়েছে, পহেলা বৈশাখকে হারাম বলেছে। এবং এই আওয়ামী ওলামা লীগের যে সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আবুল হাসান শেখ, এই শেখ সাহেব তার বিবৃতিতে বলেছেন ইসলাম বিদ্বেষীরা প্রতি বছর কোরবানির হাট নিয়ে অপপ্রচার করে, অথচ পহেলা বৈশাখে এই হারাম পহেলা বৈশাখ প্রেমীরা হাজারে হাজারে জড়ো হয়ে ঢাকা মেডিকেল, পিজি হাসপাতাল, বারডেম সহ সরকারি সেবাকেন্দ্রগুলোর সামনে পুলিশ কর্তৃক ব্যারিকেড দিতে বাধ্য করে। এবং বর্তমান পাঠ্যপুস্তকগুলিতে কট্টর ইসলাম বিরোধী ও নাস্তিকদের রচনা বেশি বেশি করে ছাপা হচ্ছে বর্তমান, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে। শুধু তাই নয়, আরো একটি কথা তারা বলেছেন, যেটা এই যে ব্লগারদের প্রসঙ্গ আপনি এসেছেন, সেই ব্লগার হত্যাকাণ্ডে বা এই নৃশংসতার পক্ষে পরোক্ষভাবে শক্তি যোগে এমন একটা ভয়ঙ্কর কথা তারা বলেছেন। সেই বিবৃতিতে, এই শেখ সাহেবের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি কমিটির চেয়ারম্যান প্রয়াত শ্রদ্ধেয় কবির চৌধুরী, কো চেয়ার কাজী খলিকুজ্জামান আহমেদ, সদস্য ডক্টর জাফর ইকবাল, অধ্যাপক নিতাই চন্দ্র সূত্রধর, এদেরকে কট্টর ইসলাম বিরোধী বলে আখ্যায়িত করা হয়েছে। এখন এই ব্লগার হত্যার পরে, এই নৃশংস নির্মম উদাহরণগুলোর পরে আবার যদি আওয়ামী ওলামা লীগ, এই জন্য বললাম নির্বাচিত না এবং তালগোল পাকিয়ে ফেলেছে। আমি লাল ভাইকে একটা কথা বলবো যে ওলামা লীগের প্যাডে বা নামে কারা কি বিবৃতি বক্তব্য দিয়েছে সেটা কিন্তু আমি জানি না, বা আপনি যেটা বলেছেন এটা তার আদৌ দিয়েছে কিনা আমি বলতেও পারবো না। তবে আপনি কোথা থেকে কাগজ সংগ্রহ করেছেন? 2015 প্রথম আলো রিপোর্ট। আমি একটা কথা বলি, ওলামা লীগের নামে যদি কাউকে নাস্তিক বা এই ধরনের বক্তব্য দিয়ে থাকে, আমি মনে করি এটা আওয়ামী লীগের নীতি আদর্শের
বাইরে বক্তব্য দিয়েছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের কর্মী হিসাবে আমার দলের নীতি আদর্শ লক্ষ্য এবং আমাদের দলের যে কার্যক্রম সেটার বাইরে আমি কথা বলবো না। এর বাইরে যদি কেউ কিছু বলে আমি সেটার সাথে অবশ্যই দ্বিমত পোষণ করি। একটা কথা বলি, দেখেন ক্রাইম ইন্ডেক্স যদি আপনি কান্ট্রি ওয়াইজ ক্রাইম ইন্ডেক্স যদি আপনি দেখেন, আপনি দেখবেন বাংলাদেশ অনেক ভালো। শুধু একটা নিউ ইয়র্ক সিটির তথ্য আমি দিব আপনাকে। নিউ ইয়র্ক সিটিতে প্রায় প্রতি বছরে 3,000 থেকে 3.5 লাখ থেকে 3.5 লাখ মানুষ গ্রেপ্তার হয়। শ্বেত সন্ত্রাস হয় 14,000-এর মতো। সম্পত্তি দখলের ক্রাইম হয় প্রায় 62 থেকে 65,000-এর মতো। মার্ডার, হিনিয়াস কিলিং যেগুলো, এটার প্রায় 300, অ্যারাউন্ড 300। একটা নিউ ইয়র্ক সিটির কথা আমি শুধু বলছি। ধর্ষণের ঘটনা ঘটে অ্যারাউন্ড 500। ডাকাতির ঘটনা ঘটে প্রায় 3.5 থেকে 4,000। এবং আপনার অ্যাসাল্ট, যেটা মানুষকে জখম করা, হামলা করা, এ ধরনের ঘটনা প্রায় 10,000। চুরির ঘটনা 250,000 এবং গাড়ি চুরির ঘটনা 2 থেকে 2,500। অগ্নিসংযোগের ঘটনা, অ্যাসিড নিক্ষেপের ঘটনা 350 থেকে 400। একটা নিউ ইয়র্ক সিটির কথা আমি বলছি। আপনি যদি অন্যদিকে যান, আপনি ধর্ষণের কথা আমরা বলেছি, অবশ্যই ধর্ষণকে আমরা ঘৃণা করি, কিন্তু আপনি দেখবেন ইউরোপিয়ান ইউনিয়ন সভ্যতার প্রতীক, সেই ইউরোপিয়ান ইউনিয়নই 40 থেকে 50% মহিলা কর্মস্থলে কিন্তু তারা যৌন হয়রানির শিকার হয়। এটা কিন্তু ইউএনএ রিপোর্ট। 83% কিশোরী যাদের বয়স 12 থেকে 16 বছর যৌন হয়রানির শিকার হচ্ছে আমেরিকাতে, যা আমাদেরকে গণতন্ত্র এবং বিভিন্ন দিকে সভ্যতার দিকে আমাদেরকে দীক্ষা দিচ্ছে। এশিয়া প্যাসিফিক এলাকাতে আপনি দেখেন 30% থেকে 40% নারী কর্মস্থলে শারীরিক মানসিক যৌন হয়রানির শিকার হয়। বাংলাদেশের পরিমাণটা কি? বাংলাদেশে কিন্তু খুবই নেগলিজিবল ঘটনা, কর্মস্থলে আমাদের বোনেরা যারা কাজ করে তাদের উপর সহিংসতা বা যৌন হয়রানি। ডিফারেন্স হচ্ছে আপনি যেই দেশগুলোর উদাহরণ দিলেন, সংখ্যা হিসেবে সব ঠিক আছে, না ওদের জনসংখ্যা কিন্তু কম। না আমি বলছি তারপরেও দেখেন একটি দিক হচ্ছে যে ওইসব দেশের ইতিবাচক দিকগুলো যেগুলো আছে সেগুলো আমাদের এখানে আছে কিনা সেটা একটু দেখবার বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে ওইখানে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো যারা দোষী তাদেরকে আইডেন্টিফাই করা যায়, তাদেরকে আইনের আওতায় আনা হয়, তাদের বিচার হয়। কিন্তু আপনি আপনার সূচনা বক্তব্যে উল্লেখ করছিলেন যে এরা কেন ধরা পড়ছে না, বোঝা যাচ্ছে না। আমি একটা পার্টিকুলার একটা জায়গার কথা বলেছি, যে ব্লগার কিলিং এর বিষয়টা। অন্যান্য কোনো ক্ষেত্রে কিন্তু কোনো আসামি ইমিউনিটি পায়নি, কাউকে ইনডেমনিটি দেওয়া হয়নি, তাদেরকে অ্যাড্রেস করা হয়েছে, গ্রেপ্তার হয়েছে, তার বিচারের প্রক্রিয়াতে আছে। সকল মামলার ক্ষেত্রে কিন্তু আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, সকল অকারেন্সের ক্ষেত্রে এটি বলতে পারেন? সব অকারেন্স ক্ষেত্রে এমন একটা ঘটনা দেখাতে পারবেন না যে গভর্নমেন্ট যেটাকে অ্যাড্রেস করেনি, গ্রেপ্তার হয়নি, বিচার আওতায় আসেনি, চার্জশিট দিয়েছে, বিচার প্রক্রিয়া। আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আলাল ভাই ভালো জানেন যে একটা মার্ডার কেসের বিচার করতে নর্মাল প্রসিডিওরে 15-20 বছরে হয় না, শেষ করা যায় না। তারপরে মামলা যখন শেষ হয় দেখা যায় শতকরা 20 থেকে 22টা কেসে কনভিকশন হয়, এবং যেটা চার্জশিট হয় অনেক কম, চার্জশিট যেটা হয় সেখানে আবার কনভিকশন হচ্ছে 20 থেকে 22%। আমাদের ক্রিমিনাল জাস্টিসের ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে গরমিল আছে, সেগুলো আমাদেরকে রিফর্ম করতে হবে সবাইকে নিয়ে, সেটা ভিন্ন জায়গায়। আর একটা কথা বলি, র্যাপিং রেট, র্যাপ স্ট্যাটিস্টিক্স বাই কান্ট্রি, প্রতি বছর আমাদের সাউথ আফ্রিকাতে ধর্ষণ হচ্ছে 5 লাখ, সাউথ আফ্রিকাতে। চায়নাতে হচ্ছে 31,833, ইজিপ্টে হচ্ছে 2 লাখ, ইউনাইটেড কিংডমে হচ্ছে 85,000। বাংলাদেশের সংখ্যাটা কত? এক বছরে যেটা আলাল ভাই দিয়েছে, আমি রিপিট করে সময় নষ্ট করতে চাই না, ওইটার সাথে একটু কম্পারেটিভ একটু করবেন যে আমরা কোন জায়গাতে আছি। আমরা অবশ্যই কোনো উদাহরণ হতে পারে নো খারাপ উদাহরণ আমি বলছি না। আমাদের বাংলাদেশ তো এর চেয়ে আরো খারাপ অবস্থা ছিল আপনাদের সময়, আমাদের তো অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তারপরে আপনি দেখেন আমাদের যে ক্রাইম ইন্ডেক্স আছে, প্রতি 1 লাখ মানুষে সারা বিশ্বে গড় 1,933.4 জন মানুষ কিন্তু আপনার অপরাধের সাথে জড়িত সারা বিশ্বে। আর বাংলাদেশে কিন্তু 89.6 জন প্রতি লাখে অপরাধের সাথে জড়িত। ইটস এ ভেরি গুড রিপোর্ট। এটা কিন্তু আমাদের ভালো সাকসেস, আমরা বলি না। শুধু একটা খুন হয়েছে, একটা দুর্ঘটনা ঘটেছে, এটাকেই বিভিন্নভাবে প্রচার করা হয়। প্রচারটাকে আমরা ডিসকারেজ করি না, প্রচার করাটা ভালো। এটার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ হবে, এটাতে অ্যাকশানে যাবে ল এনফোর্সমেন্ট এজেন্সি, ভালো। কিন্তু
ভালো নিউজগুলো আমরা প্রচার জি, করি না। আরেকটি ভালো প্রসঙ্গে যাই, অর্জনগুলো কিন্তু যেটি আমরা মিস্টার বলি না। আলাল উল্লেখ করবার চেষ্টা করেছেন, যদিও আমি তাকে বলবার চেষ্টা করেছি যে আপনার অনেক গণতান্ত্রিক চেতনা সম্পন্ন, এখন শিশু কিশোরদের নির্বাচনে কিভাবে ভোট দিতে হয় বা নেতৃত্ব কিভাবে তৈরি করতে হয় সেটি আপনারা এখন চর্চা করা শুরু করে দিয়েছেন, যদি উনি আপনাদেরকে বলছেন যে অবৈধ একটি নির্বাচনের মধ্য দিয়ে আপনারা। আমি একটা কথা বলি, আমাদের দেশের সংবিধানে, আমাদের দেশের পলিটিক্যাল সিস্টেমে নির্বাচনে অংশগ্রহণ করা অধিকারও আছে, আবার না করার অধিকারও আছে। এটা তাদের নিজস্ব প্রিরোগেটিভ, নিজস্ব ইচ্ছার অপশানের বিষয়। বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে তারা বহুবার নির্বাচন বয়কট করেছে, বহুবার নির্বাচন করেছে। গত নির্বাচনেও তারা তাদের সেই অভ্যাস, তাদের সেই চর্চা, অভিজ্ঞতার আওতায় তারা নির্বাচন বয়কট করেছে। যারা নির্বাচন বয়কট করেছে, অংশগ্রহণই করেনি, তারা সেই নির্বাচন সম্পর্কে মতামত রাখবে, আর সে মতামত আমাদের বিবেচনা করে কাজ করতে হবে। এটা কি কোনো নৈতিক কথা? এটা কোনো যুক্তিসঙ্গত হতে পারে? ওনারা যদি ভোটে অংশগ্রহণ করে বলতো যে আমরা ভোটে অংশগ্রহণ করেছিলাম, জোর করে ঠুকে দেওয়া হয়েছে, এইভাবে আমাদেরকে হারানো হয়েছে, তখন এটা কিন্তু গ্রহণযোগ্য হতো। কারণ আমরা তো তাদের অধীনে ভোট করেছি, জিয়াউর রহমান সাহেবের অধীনে আমরা ভোট করিনি, আমরা ভোট করেছি। তো যদিও জিয়াউর রহমান নির্বাচন ছাড়াই ক্ষমতা এসেছে, কিন্তু তার অধীনে তো আমরা ভোট করেছি। কি জন্য? গণতন্ত্রের জন্য, আইনি শাসন প্রতিষ্ঠিত করার জন্য। আমরা যদি গোঁ ধরে বসে থাকতাম, জিয়াউর রহমান ভোট করেনি, অবৈধ ক্ষমতায় আসছে, আমরা তার আন্ডারে ভোটই করবো না, তাহলে বাংলার মাটিতে জীবনেও গণতন্ত্র আসতো না, জীবন নির্বাচনের ভিতর দিয়ে সরকার পরিবর্তনের ব্যবস্থা প্রতিষ্ঠিত হতো না। তা আমরা গণতন্ত্র এবং সংবিধানকে যদি সমুন্নত রাখতে চাই, অবশ্যই নির্বাচনের ভিতর দিয়ে সরকার পরিবর্তনের চিন্তা করতে হবে। সেই জায়গাতে তাদের বক্তব্য থাকতে পারে যে এইভাবে না, আমরা এইভাবে চাই, আলোচনা হতে পারে, কিন্তু আমি করবোই না, আবার না করে করবো যে ভোট নির্বাচন অবৈধ, এটা তো যুক্তি। যে তুলনাগুলো ইসমাইল ভাই দিয়েছেন, আমার একটা কথা খুব মনে পড়ছে এই প্রসঙ্গে। আমাদের ছোটবেলায় যখন আমরা নানা বাড়িতে বেড়াতে যেতাম, তখন দেখতাম যে ক্ষেত মজুর হিসেবে যারা কাজ করছে অথবা গৃহস্থলী কাজ দিনমজুর হিসেবে করছে, তাদেরকে লাল চালের ভাত খেতে দেওয়া হতো। পরবর্তীতে দেখেছি তাদেরকে লাল গমের আটা রুটি দেওয়া হতো। আর মালিক যারা, পরিবারের কর্তা যারা, যারা তাদেরকে এই পরিশ্রমে নিয়োগ করতেন, তারা সাদা মিহি চালের ভাত কিংবা ময়দা বা ভালো আটার রুটি খেতেন। কিন্তু কালের বিবর্তনে কিন্তু দেখা গেছে যে বৈজ্ঞানিক এবং চিকিৎসা বিজ্ঞানী দুইটাতেই ওই লাল চাল এবং লাল আটা দুটোতেই খাদ্যগুণ, পুষ্টিগুণও বেশি এবং বর্তমানে বাজার দরে অনেক বেশি। সুতরাং আওয়ামী লীগ যত স্ট্যাটিস্টিক্সই দিক, ঘুরে ফিরে কিন্তু তারা ডাউট অফ ইগনোরেন্সে পড়ে যাচ্ছে। ডাউট অফ ইগনোরেন্সটা কি? যে ইগনোর করা হচ্ছে সবকিছুকে, যে যা বলছে সব তুচ্ছতাচ্ছিল্য করে মন মতো উদাহরণ উপমা টানানো হচ্ছে। আমি অনেকগুলো তথ্য এখানে আবার দিতে পারি, পাল্টা তথ্য, কিন্তু দিয়ে কোনো লাভ নেই। বাইরের দেশের কোনো খারাপ জিনিস আমাদের সঙ্গে তুলনীয় হতে পারে না, এই কারণে যে বাংলাদেশের মানুষ, এই অঞ্চলের, এই বাংলাদেশ শুধু না, এই উপমহাদেশের মানুষেরাই স্বাধীন চেতা, লড়াই করে গণতন্ত্র আনা, রক্ত দিয়ে স্বাধীনতা কেনা স্বাধীন চেতা মানুষ। কিন্তু তারা কিন্তু অনেক কিছু লক্ষ্য করেন। আপনি দেখেন যে রাজনৈতিক কোনো সহিংসতা নাই, শান্তিপূর্ণ পরিবেশ গত কয়েক মাস ধরে। অথচ এই গত কয়েক মাসেই অপরাধের ধরন এবং প্রকৃতি কিন্তু নিষ্ঠুরতম গিয়ে পৌঁছেছে, যেগুলোর উদাহরণ এর আগে নেই। যেটা ইসমাইল ভাই বললেন যে প্রত্যেকটি অ্যাড্রেস করা হয়েছে, না। আনোয়ারায় শিশু সন্তান কোলে যে পিতা ছিলেন, যে শিশু সন্তান গুলিবিদ্ধ হয়েছিল, সেই ঘটনায় যদি আওয়ামী লীগের বিগত দুই পক্ষের মধ্যে কাউকে গ্রেফতার করা হতো, বিচার হতো, তাহলে হয়তো মাগুরায় মায়ের গর্ভে শিশুটি গুলিবিদ্ধ হতো না। ওটার বিচার হয় নাই। কালশীতে ওই এলাকার সংসদ সদস্যের তাণ্ডবে যে ঘটনা ঘটেছে, মানুষ জীবন্ত পুড়ে কয়লা হয়ে গেছে, গ্রেফতার নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদের উপরে যে যৌন হয়রানি হয়েছে, কোনো গ্রেফতার নাই। এরকম মোটা দাগের আমি কয়েকটি বললাম। তো যেহেতু অ্যাড্রেস করা হয় নাই, অ্যাড্রেস না হওয়ার কারণে এই সংস্কৃতি কিন্তু বাসা বেঁধেছে, রাজনীতির অবরুদ্ধ হয়ে যাচ্ছে, গণতন্ত্র বিপন্ন হয়ে যাচ্ছে, এবং তার ফলে একটা সামাজিক অস্থিরতা, একটা প্রচন্ড রকমের তাণ্ডবের মধ্যে মেতে উঠেছে এক শ্রেণীর সুবিধাবাদী মানুষেরা। কারণ তারাও তো মানুষ নামেই পরিচিত যারা এই কাজগুলো করে। কারণ আপনি দেখবেন, যেই বন্দুক দিয়ে দুষ্কৃতিকারী ঠেকানো হয়, যে বন্দুকের গুলি, সেই বন্দুকের গুলিই কিন্তু আবার নিরীহ মানুষকে মারার জন্য ব্যবহৃত হয়। সুতরাং কে এটা, এই বন্দুকটা কার হাতে, এটা হচ্ছে বিবেচ্য বিষয়, তিনি কিভাবে এটাকে ব্যবহার করছেন। তো শুধুমাত্র দলীয় কীর্তি এবং দলীয় আভিজাত্য এবং দলীয় উন্নয়নের নামে করে করে বাকি সবাইকে তুচ্ছতাচ্ছিল্য করে যদি ট্রিগার চাপা হয়, তাহলে দলীয় কীর্তি, দলীয় উন্নয়ন বলছেন। আওয়ামী লীগ তো দাবি করছে, বা তারা বলছেও যে দেশে তারা অর্থনৈতিক উন্নয়ন ভালো করেছেন এবং একটা দেশ এগিয়ে যাচ্ছে। তার একটা সর্বশেষ নজির হচ্ছে বিশ্বব্যাংকের বিবেচনায় বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশে
পরিণত হয়েছে। জি জি। সো মানুষের কাছে তো এই অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রা এটি অনেক বেশি জরুরি শুধু ওই রাজনীতির বা কথিত গণতন্ত্রের আলোচনার চেয়ে। হ্যাঁ, না তা ঠিক, আপনি যেটা বলেছেন এটি ঠিক, কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা হচ্ছে যে আপনি এই যে নিম্ন মধ্যম আয়ের দেশ বিশ্বব্যাংক স্বীকৃতি দিয়েছে, এই বিশ্বব্যাংকের সংস্কারের জন্য এই বিশ্বব্যাংকে নিজেরাই সুদখোর ঘুষখোর এদের পুরোপুরি কাঠামো পরিবর্তন দরকার, এটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে গিয়েও বলেছেন। এখন বিশ্বব্যাংক কি সার্টিফিকেট দিয়েছে, সেই সার্টিফিকেটের মধ্যে বড় যে ফাঁকটা আছে সেটা হলো বিশ্বব্যাংকের একটাই মাত্র স্ট্যাটিস্টিক্স যে গড় জাতীয় আয় এত হতে হবে, সেটার উপরে এই স্বীকৃতিটা পাওয়া যায়। আর জাতিসংঘের যে স্বীকৃতিটি সেটি হলো তিনটে স্তম্ভের উপরে এনডিআই নামে একটি স্ট্যাটিস্টিক্স তারা রচনা করে, সেই জায়গার ধারে কাছেও কিন্তু বাংলাদেশ পৌঁছতে পারেনি। তা যে বিশ্বব্যাংক সম্পর্কে এত সমালোচনা, সেই বিশ্বব্যাংকের উপরে আপনি কি মনে করেন না দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে বা মানুষের জীবনযাত্রার মান উন্নীত হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাপনা আগের চাইতে ভালো হয়েছে? হ্যাঁ, স্বীকার করছেন? করছি, অর্থনৈতিক ব্যবস্থাপনা ভালো হচ্ছে, সেটা স্বীকার করছি না। আচ্ছা, কোনটা স্বীকার করছেন? কিন্তু মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, আমাদের মানি সার্কুলেশন থেকে শুরু করে অর্থনীতির যে প্রবৃদ্ধি সেটা কিছুটা বেড়েছে, মানুষের আর্থিক স্বাচ্ছন্দ্য এসেছে। হ্যাঁ, কিন্তু এখানে ফাঁকটা কোথায়? এখানে ফাঁকটা হচ্ছে, আপনি দেখেন 2010-এ বাংলাদেশে যত কোটিপতি ছিল 2014-তে তার থেকে 10 গুণ বেড়েছে। আমার কাছে তথ্য আছে, আমি পরে শুনিয়ে দিতে পারি। মাত্র 4 বছরে যদি এটা হয়ে থাকে, আবার একই সঙ্গে 2010-এ যে পরিমাণ খেলাফি ঋণ ছিল তার চেয়ে 6 গুণ বেড়ে গেছে 2014-তে খেলাফি ঋণে। এখন বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী যারা, তাদের কারো যদি বার্ষিক আয় হয়ে থাকে মনে করেন 10 টাকা, আর জাকাতের কাপড় আনতে গিয়ে যে লোকটা মারা যায় তার বার্ষিক আয় হয়তো 5 পয়সা, এই দুইটাকে মিলিয়ে যদি গড় জাতীয় আয় হিসাব করা হয়, ওই শ্রেণীর উপকারটা তাতে কি? ডক্টর আবুল বারাকাত এই সরকারের একজন অত্যন্ত প্রবল কণ্ঠস্বরের সমর্থক, তিনি গতকালকে কেবল বলেছেন, গতকালকে সমস্ত মিডিয়ায় এসেছে, উনি বলেছেন যে সরকার যতই অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব দেও, বৈষম্য এবং দারিদ্র্য আগের চেয়ে মোটেই কমেনি, মোটেই দারিদ্র্য দূরীভূত হয়নি। তা তিনি তো একজন গ্রহণযোগ্য বিশেষজ্ঞ, তার কথার উদাহরণটা দিয়েই আমি বলছি। এখানে একটা শুভঙ্করের ফাঁকির মতো হিসাবটা দেওয়া হয়েছে, সেই হিসাব অনুযায়ী যদি আমরা দেখি তাহলে কিছু মানুষের ব্যাপক উন্নতি হয়েছে আর কিছু মানুষ দারিদ্র্য সীমার আরো গভীরে চলে গেছে। সেইটা মিলিয়ে গড় আয়ের হিসাব করলে যে প্রবৃদ্ধিটা দেখা যায় ওটা সবাই ভোগ করতে পারছে না, কেউ কেউ ভোগ করছেন। তো কেউ কেউ ভোগ করার মধ্যে থেকে তো আপনার স্বাধীনতার চেতনা কিংবা স্বাধীনতার সুফল আমরা তো সবার ঘরে পৌঁছে দিতে পারবো না বা পারছি না, সেই ব্যর্থতাটুকু স্বীকার করেই ঢাকঢোলটা বাজাতে হবে। আর উন্নয়নটা কি? দৃশ্যমান কিছু কিছু উন্নয়ন রাজধানীতে যেগুলো দরকার, ভালো হয়েছে, আমি অস্বীকার করি না, ফ্লাইওভার কিংবা মেট্রো রেলের প্রকল্প আছে, কিংবা কর্ণফুলী নদীর নিচে টানেলের প্রস্তাবনা আছে, পদ্মা সেতুর কাজ এগিয়ে যাচ্ছে, আমরা খুশি। কিন্তু আপনার বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ যে যারা গ্রামে বাস করেন, সেই তৃণমূলে কতটা উন্নয়ন হয়েছে, এইটা ইসরাফিলের কাছে আমার প্রশ্ন। যদি উন্নয়ন হয়েই থাকে তাহলে এই 2009 থেকে কেবলমাত্র 2015-তে এসে প্রত্যেক এমপিকে 20 কোটি টাকার প্রকল্প কেন দেওয়া হলো? তার মানে এতদিন এখানে অবহেলিত ছিল, হঠাৎ মনে পড়েছে, হঠাৎ ওই জায়গাটায় অর্থটা বরাদ্দ হয়েছে। এই বরাদ্দ কতটা কাজে লাগবে সেটাও একটি তর্কাতীত বিষয় নয়, তর্কের ঊর্ধ্বের বিষয় নয়। সুতরাং সব মিলিয়ে আমি যেটা বলতে চাই সেটা হলো যে এটা গোলমেলে ভাবে দেশটা পরিচালনা করা হচ্ছে, যেখানে গণতন্ত্রও নাই, প্রকৃত বিরোধী দলও নাই, এবং হিসাবগুলো দেওয়া হচ্ছে মন মতো করে, আইন তৈরি করা হচ্ছে নিজেদের মন মতো করে, সেই আইনের বিরুদ্ধে যারা করছে তাদেরকে ধরো মারো বিচার করে এই প্রক্রিয়ার উপরে। প্রকৃত বিরোধী দল বলতে আপনি কি বোঝাতে চাইছেন? প্রকৃত বিরোধী দল বলতে আমি বোঝাতে চাচ্ছি যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যারা থাকবেন তারা সরকারের কাজের সমালোচনা করবেন, সরকারের কাজের ভুল ত্রুটি ধরিয়ে দেবেন এবং সরকারের উপরে চাপ সৃষ্টি করবেন। আর যদি সংসদের বাইরে যারা থাকেন তারা সমালোচনা করবেন এবং সরকারের উপরে আরো বেশি মাত্রায় চাপ সৃষ্টি করবেন। দুটোর কোনোটাই হচ্ছে না। তো দুটোর একটা তো দায় দায়িত্ব আপনাদের উপরে, একটা দায় দায়িত্ব আমাদের উপরে একটা দায় দায়িত্ব, কিন্তু আমরা যখন সেটা করতে গেছি তখন সরকার অত্যন্ত সুকৌশলে বিভিন্ন কায়দায় এটার মধ্যে তাদের লোকজনকে ঢুকিয়ে দিয়ে অনুপ্রবেশকারীদেরকে প্রবেশ করিয়ে এমন কিছু কুকীর্তি করেছেন যেটা আমরা চিন্তা করেছি এক পর্যায়ে যে সমস্ত দায় দায়িত্ব বা বেশিরভাগ দায় দায়িত্ব আমাদের উপরে চলে আসছে, আমরা এটাকে প্রমাণ করতে পারছি না, কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না।
সরকারি দল যেমনটা বলতেন, বা সরকারি দলের সাধারণ সম্পাদক বিশেষ করে ছাত্রলীগের প্রসঙ্গে যখন বলেছেন যে এখানে অনুপ্রবেশকারী ঢুকেছে, সুবিধাভোগীরা ঢুকেছে, জামাত বা ছাত্র দলের শিবির বা ছাত্র দলের ছেলেরা ঢুকেছে, তা আপনি বলছেন যে আপনাদের দলের মধ্যেও সরকারের লোকজন অনুপ্রবেশ করেছে। সরকারের লোকজন মানে সরকারি সংগঠনের কেউ না, বাট সরকারের এজেন্সিগুলোর লোকেরা। আর আপনি অনুপ্রবেশের কথা যেটা বলেছেন সেটা আগে বলা হতো, এখন তো এটা স্বাগতম তত্ত্ব হয়েছে। গেট সাজিয়ে ফুল দিয়ে মন্ত্রীরা এমপিরা দলে দলে জামাত লোকজনকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, জামাত শিবিরকে নিচ্ছে, বিএনপিকে নিচ্ছে, বিএনপির যারা নির্যাতিত তৃণমূলে তাদেরকে নিচ্ছে, পুলিশে লোক নিয়োগ দেওয়া হচ্ছে জামাত শিবিরের। 14 দলের সভায় বসে অন্যান্য 14 দলের জোটভুক্ত দলগুলো আওয়ামী লীগকে কৈফিয়ত চাচ্ছে যে জামাত শিবিরকে কেন এত পুনর্বাসিত করা হচ্ছে। শাহরিয়ার কবির সাহেব এবং তার সঙ্গে আরেকজনকে মুনতাসির মামুন সাহেব, ওনারা তো নিবন্ধ লিখেই বলেছেন যে এখন জামাত শিবিরের পুনর্বাসনের কেন্দ্র হচ্ছে বর্তমান সরকার। তো এই যে ওনারা যে করছেন, রাজনীতিটাকে এই যেভাবে পলিউটেড করে দিচ্ছে সব দিক থেকে, এর ফলাফলটা কারোর জন্যই ভালো হয় না এবং হবে না। আর আওয়াল ভাইয়ের কথা আমি শুনছিলাম, আসলে ঘটনা হচ্ছে কেউ যদি চোখ মুজে থেকে বলে যে সব অন্ধকার, তাহলে তাকে আলো দেখানো যাবে না। আমি যতই আলো জ্বালাই, 100 পাওয়ার বাল্ব দিলেও সে চোখে আলো দেখবে না। আপনি যেটা বলেছেন দারিদ্র্যের কথা, উন্নয়নের কথা বলেছেন, আপনি দেখেন ইকোনমিক কান্ট্রি প্রোফাইল বাংলাদেশের, আপনি দেখবেন যে বিশ্বের অন্যান্য দেশ যেভাবে উন্নয়ন করছে, আমাদের উন্নয়নের হার কিন্তু তাদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি। দু একটা জায়গাতে আমাদের পশ্চাৎপদতা আছে, কিন্তু অনেক বেশি। সব জায়গাতে ইকোনমিক ইন্ডিকেটরগুলি যেগুলো আছে সবগুলো কিন্তু আপ ট্রেন্ড, কোথাও ডাউন ট্রেন্ড নাই। আপনি বিনিয়োগের কথা বলছেন, 26% বিনিয়োগ কিন্তু আমাদের বেড়েছে। ঋণ খেলাপি বেড়েছে আপনি বলেছেন। আমি আপনাকে বলি যে কোটিপতি 26,000 ছিল, এখন 55,000 হলো। কিভাবে হলো? তার এটা তো এমনি হয়নি, তারা মালিকানা অর্জন করেছে বলেই তো হয়েছে। তো অর্জন করলে কি ইকোনমিক ফ্রিডম লাগে? কেউ কেউ বলেন যে ওই যে স্টক মার্কেট থেকে সাধারণ মানুষের টাকা নিয়ে গেছেন, বিভিন্ন ব্যাংক থেকে টাকা নিয়ে গেছেন। আমি যেটা বলছি, আমার দেশের মধ্যে 26,000, না দেশের মধ্যেই তো হয়েছে, 26,000 কোটিপতি ছিল, এখন সংখ্যা বেড়ে 55,000 হয়েছে। ইন্ডিয়াতে হয়নি বা ইয়াতে হয়নি, বা অন্য দেশ থেকে এসে কেউ হয়নি, আমাদের দেশের মানুষই হয়েছে। মানে আপনি কি বলছেন যে সাধারণের টাকা যদি এক্সের টাকা ওয়াই নিয়ে যায় দেশের মধ্যে, তাতে কোনো অসুবিধা নেই? না, সেটা অসুবিধার কথা আমি বলছি না। অন্যায়, লুণ্ঠন করা, দুর্নীতি করা, এটা তো কোনোভাবেই সমর্থনযোগ্য। আমি বলছি অর্থনৈতিক উন্নয়নের কথা, যে কোটিপতির সংখ্যা যে বৃদ্ধি হলো, এতে অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছে বলেই তো এটা হয়েছে, তাছাড়া তো হওয়া সম্ভব ছিল না। আসেন, উনি একটা কথা বলেছেন, একটু বলি। আপনি বলেছেন দরিদ্র আরো দরিদ্র হয়েছে, কথা তো মোটেও সঠিক না। আপনার দারিদ্র্যের হার যেটা 38% ছিল, সেটা কমে চলে আসছে 24-এ। অতি দারিদ্র্যের হার যেটা ছিল 23, সেটা কমে এসেছে 11-তে। মাথা পিছু আয় $650 ছিল, আমাদের সময় সেটা এখন 1350, 14-র কাছাকাছি চলে গেছে। রেমিটেন্স আমাদের এখন 15 বিলিয়নই চলে গেছে আমরা। তারপরে আপনার হচ্ছে আমাদের যেটা মানুষের হচ্ছে বেতন ভাতা বৃদ্ধি, যেটা মজুরি বৃদ্ধি 200 থেকে 250% হয়েছে। গার্মেন্টসের শ্রমিকরা তো 1600 টাকা, এখন তারা 5300 টাকা বেতন পাচ্ছে বেসিক। তারপর তো অতিরিক্ত যেটা আছে সেটা আছে। আপনার গড় আয়ু বেড়েছে, শিক্ষার হার বেড়েছে, শিক্ষা সেবা বিনা পয়সায় বই দিয়ে 10ম শ্রেণী পর্যন্ত মানুষকে লেখাপড়া করানো। বাবা মাও তো আমাদেরকে সময় মতো বই দিতে পারেনি। আর বঙ্গবন্ধুর কন্যা জানুয়ারি 1 তারিখে সমস্ত শিশুদের হাতে বই দিয়ে দিচ্ছে। আবার দেখেন স্বাস্থ্য, আজকে কমিউনিটি ক্লিনিক 13,500 কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন এমন কোনো ক্লিনিক দেখাতে পারবে না যেখানে 50 থেকে 60 জন মানুষ চিকিৎসা নেয় না বিনা পয়সায়। আমাদের ইকোনমিক ইন্ডিকেটর, আমাদের সোশ্যাল অ্যাডভান্সমেন্ট যেভাবে এগিয়ে যাচ্ছে, আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে আমরা কোনো দেশের থেকে পিছিয়ে আছি। এবং অনেক ক্ষেত্রে অমর্ত্য সেন বলেছে ভারতের চেয়েও আমরা আমরা অগ্রগামী অবস্থাতে আছি। তা আমরা সেই জায়গাতে আপনারা যদি সেটার সমালোচনা শুধু করেন, যদি পজিটিভ দৃষ্টিতে না দেখেন, আমার কিছু করার নাই। চোখ বন্ধ হলে প্রলয় বন্ধ হবে না, প্রলয় কিন্তু চলতেই থাকবে। আমাদের উন্নয়ন হচ্ছে, আরও হবে। আপনারা প্রশংসা করেন আর না করেন, কিন্তু সারা বিশ্ব কিন্তু আমাদের প্রশংসা করে যে বাংলাদেশ আমাদের ইমার্জিং কান্ট্রি হিসাবে যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। অবশ্যই আমরা তো প্রলয় দেখতে চাই না, তাই না? আমরা প্রলয় না, আমি বলছি প্রলয়। আপনার চোখ বন্ধ করে যদি বলেন যে প্রলয় নাই, সব কিছু ঠিক আছে, তাহলে তো কিছু যায় আসে না। প্রলয়ের যে কাজ কিন্তু প্রলয় করেই যাবে। আমাদের উন্নয়ন হচ্ছে আলাল ভাইরা চোখে দেখবেন না। আপনি সমালোচনা অবশ্যই করবেন, আমরা সকল ক্ষেত্রে শতভাগ সফল আমরা তো দাবি করি না। এই যে জঙ্গিবাদ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনারা পরাজিত হয়েছেন, তাদের কাছে মাথা নত করেছেন, আত্মসমর্পণ করেছেন। আর আমাদের সরকার বাংলাদেশে ধর্মের নামে সন্ত্রাস, নরহত্যা, বোমাবাজি, মানুষকে শোষণ করা, নির্যাতন করা, মানুষকে ঠকানো,
দেখেন এইগুলো বন্ধ করার জন্য আমরা সিস্টেমেটিক্যালি কিন্তু এগিয়ে যাচ্ছি। বিরোধী দল হিসেবে পার্লামেন্টে যারা বিরোধী দলে আছেন তারা তাদের দায়িত্ব পালন করছে, আমি বলতে পারবো না তারা কি দায়িত্ব পালন করবেন। কিন্তু ঘটনা যে বিরোধী দল হিসেবে আপনারাও তো রাজপথে আছেন, আপনাদের তো অনেক দায়িত্ব আছে। আমরা যখন এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিল বিরোধী দল হিসেবে কি আমরা দায়িত্ব পালন করিনি? আপনারা কি করেননি? আপনারা যখন 91 সালে ক্ষমতায় ছিলেন আমরা বিরোধী দলের রাজনীতি করিনি, দায়িত্ব পালন করিনি? আপনাদের কোনো গঠনমূলক বক্তব্য আছে? আপনাদের রাজনীতি এখন আপনাদের নেতার পরিবার রক্ষা, বেগম জিয়ার মামলার থেকে মুক্ত করা, যুদ্ধ অপরাধীদেরকে মামলার থেকে রক্ষা করা, এর মধ্যে এসে আপনাদের রাজনীতি কিন্তু সীমাবদ্ধ হয়ে গেছে, কনসেন্ট্রেট হয়ে গেছে। আপনারা অন্য কোনো দিকে দেখেন না যে একটা কোনো দিকে সরকারকে উপদেশ দেওয়া, একটা ভালো ডেভেলপমেন্টের জন্য একটা পরামর্শ দেওয়া, অর্থনৈতিক কর্মকাণ্ড বা কোনো একটা বিষয়ে জোরালো প্রতিবাদ গড়ে তোলা, প্রতিবাদ প্রতিরোধ না, গড়ে সেটা তোলা। তো নাই। আবার একটা প্রেস সেটাও বলেন, পার্টি অফিসের মাঝে মধ্যে প্রেস কনফারেন্স করেন, সেই প্রেস কনফারেন্সের মধ্যেও কিন্তু কোনো তথ্য নাই, কোনো তথ্য নাই, শুধু কিছু কিছু কথা বলতে হয় তাই বলা হয়। আমার কথা হচ্ছে বিরোধী দল হিসাবে আমরা আমাদের কিছু কিছু ক্ষেত্রে দুর্বলতা থাকতে পারে। হোয়াট ইউ আর ডুইং, এই যে প্রভাবশালী মন্ত্রীদের সম্পর্কে নানান তথ্য বেরোচ্ছে সেগুলো ওনারা প্রেস কনফারেন্সে তুলে দিতে পারেন। ওনারা কি করছেন বিরোধী দলের? সেটাই একজন আমাকে বলছিলেন দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তারা কি করছেন এটাও তো দেখতে হবে। কারণ গণতন্ত্রকে দ্বিচক্রযান, খালি ওই এক চাকা ঘুরবে আর এক চাকা পিছনে শিশিরে শিশিরে তাহলে তো হবে না। দুটো চাকায় সমান তালে চললে গণতন্ত্রের চাকা কাঙ্ক্ষিতভাবে এগুবে, তাছাড়া তো এগুতে পারবে না। এই জন্য আমি বলবো আল্লাহ আপনাদের পার্টি, আপনাদের দায়িত্ব আছে, আপনারা গণতন্ত্রের জন্য, আইনি শাসনের জন্য, আমাদের যেখানে যেখানে অনিয়ম আছে, অসঙ্গতি আছে, সেগুলো থেকে সরকারকে বের করে নিয়ে আসার জন্য, জাতিকে সুরক্ষা দেওয়ার জন্য আপনাদের কিন্তু যথেষ্ট দায়িত্ব আছে আইনি শাসন কায়েম করার জন্য। সেই দায়িত্ব পালনে আপনারা যত সোচ্চার হবেন, সরকারের ত্রুটি কত ভুল তত কমে যাবে। সরকার যে অন্যায় কাজের সাথে যারা জড়িত আছে সে অন্যায় কাজগুলো রেট কিন্তু কমে যাবে। আমরা এই জন্য আমরা চাই, কনগ্রাচুলেট করি, আপনারা সোচ্চার হন, আপনারা গঠনমূলকভাবে রাজনীতি করেন, আমাদের সমালোচনা করেন, আমরা যেন সংশোধন হতে পারি। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই যেটা আমি কিন্তু একটা জিনিস, আমি আপনার এই বর্তমান সরকারের না, বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে যে প্রবৃদ্ধি ঘটেছে ধাপে ধাপে, সেটা কিন্তু অস্বীকার করিনি। তো ইসরাফিল ভাই যেভাবে একদম আমাকে বললেন চোখ বন্ধ করে, না চোখ বন্ধ করে তো আমি না, আমার চোখ কিছুটা খোলা আছে, কিন্তু তথ্যভিত্তিতে বা বিএনপির চশমাও পরে নিয়েছেন যেন কোথাও কোনো ত্রুটি না থাকে। এবং আপনি যেটা বলেছেন যে চোখ বন্ধ করে, চোখ যে আমার খোলা এটা দেখানোর জন্য আমি চশমাও এখন পড়েছি, এর আগে একটু আগেও কিন্তু পড়া ছিল না। আপনারা জিনিস দেখেন, বিশ্বব্যাংকের স্বীকৃতির জন্য এই যে নিম্ন মধ্যম আয়ের দেশের পরপর 3 বছরে মাথাপিছু বার্ষিক গড় আয় লাগে $1045, এটা আমরা অতিক্রম করেছি, দ্যাট ইজ ট্রু। কিন্তু জাতিসংঘের স্বীকৃতিতে যেটা প্রয়োজন সেটা হলো বার্ষিক গড় আয় মাথাপিছু $1190, আর জাতিসংঘের সূচকে বর্তমানে এটা আমাদের আছে $926। না 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 1300, না মাথাপিছু গড় আয় বার্ষিক গড় আয়, হ্যাঁ, গড় হিসাব থেকে কালো টাকা বাদ দিতে হবে, পাচারকৃত টাকাও বাদ দিতে হবে। অর্থমন্ত্রীর নিজের স্বীকৃতি মতে, উনি নিজে বলেছেন মোহিত সাহেব মাত্র 1 সপ্তাহ আগে, বাংলাদেশের অর্থনীতির 50 থেকে 80% হচ্ছে কালো টাকা। এর উদাহরণটা আমি আপনাকে দিই। 2004-এ সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমানো টাকার পরিমাণ ছিল 4,10,00,000 সুইস ফ্রাঙ্ক। 2014 হিসাবে এই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে 50,80,00,000 সুইস ফ্রাঙ্ক। জাস্ট থিঙ্ক, আপনি 4 বছরের ব্যবধানে, আওয়ামী লীগের ক্ষমতার আমলে 4 বছরের ব্যবধানে 4 কোটি থেকে 50 কোটি দিকে দাঁড়িয়েছে কালো সুইস ব্যাংকে জমানো টাকা। এই জন্য আমি বলেছি টাকা কারো কারো হয়েছে, কিন্তু সেটা তো দরিদ্র মানুষের মধ্যে তো সেই সুবিধা প্রাপ্তিটা বিলানো যায় নাই। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই, সেই প্রতিবেদন অনুযায়ী 2001 থেকে 2012 পর্যন্ত বাংলাদেশ থেকে 1,61,000 কোটি টাকা পাচার হয়েছে। তো এই জিনিসগুলো বললে সেটা যেটা, এই গড় আয়ের হিসাবটা খুবই গোলমেলে। কিছু লোক অতিকায় ধনী হয়ে যাওয়ায় গড় হিসাব বেড়ে গেছে। ওই যেটা কোটিপতি সংখ্যার কথা বলেছেন, এটা বিএটি এর একটা ছোট্ট হিসাব আমি দেই। বিএটি এর একটা পরিসংখ্যান 2014 নভেম্বরে, এখানে কোটি টাকার উপরে গাড়ি রেজিস্ট্রেশন শুধুমাত্র ঢাকায়, এটার সংখ্যা হলো 49,000, এবং এর মধ্যে কোনো কোনো গাড়ির দাম 4-5 কোটি টাকারও উপরে। তো এই যে প্রবৃদ্ধিটা ঘটেছে, ওটা এই যে কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ, সেটা তো আমি অস্বীকার করি নাই। অথচ এই ধনীদের অতিকায় গড় আয়, জাতীয় গড় আয়ের হিসাবটা বাড়িয়ে দিয়েছে ঠিকই, কিন্তু প্রকৃত উৎপাদন বা জাতীয় আয়ে তারা সকলের বড় অবদান রাখছে না। অবদান রাখছে কারা, যেটা ইসরাফিল ভাই বলেছেন, রেমিটেন্স পাঠাচ্ছে কারা? সেই ছেলে, যে ছেলে পাঠায়, প্রবাসী শ্রমিক, সে যে টাকাটা পাঠায় তার স্ত্রী, তার মা, তার বাবা, সন্তানের জন্য, সে যে
ট্রেনের বাঙ্কের মতো একটা অন্ধকার কক্ষের মধ্যে 18 ঘন্টা পরিশ্রম করে 20 ঘন্টা পরিশ্রম করে 4 ঘন্টা ঘুমায়, এটা কি সে বলে? কিন্তু আমরা তাদের পরিবারগুলোকে কি দেখছি? আমরা বিদেশে তাদের সুযোগ সুবিধাগুলোকে দেখছি? আমাদের দূতাবাসগুলো কি তাদের দেখছি? আমাদের গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে যতটা আমাদের করা প্রয়োজন, কিংবা বহির্বিশ্বের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি বাড়িয়ে যেটা করা প্রয়োজন, সেটা কি আমরা করছি? এই ক্ষেত্রে সরকারের একক কৃতিত্বের কিছু নাই। বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার বা অন্যান্য সরকার যারা যখন এসেছে তারা চেষ্টা করেছে, তাদের চেষ্টার ফলশ্রুতিতে অর্থনীতিতে একটা প্রবৃদ্ধি এসেছে, কিন্তু সম্পদ বন্টনের এই বিষয়টি কিন্তু সেইভাবে হয়নি। ওই কথাটি আমি বলার চেষ্টা করেছি, আমি চোখ বন্ধ করে নাই। আর যেটা আপনি বলেছেন জঙ্গিবাদ সন্ত্রাসের কথা, এই জঙ্গিবাদ সন্ত্রাসের প্রসঙ্গে আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিতে চাই। ভদ্রলোকের নাম হচ্ছে জন চ্যাকম্যান। উনি কানাডিয়ান একটা অয়েল কোম্পানির চিফ ফিনান্সিয়াল সায়েন্টিস্ট, অর্থনৈতিক বিজ্ঞানী বলে এদেরকে। উনি একটা পরিসংখ্যান দিয়ে দেখিয়েছেন যে পৃথিবীতে বা যারা এখন বিশ্ব মোড়ল বিভিন্ন দেশে, বামপন্থী কিছু দেশে এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে, উনি দেখিয়েছেন যে তারা তাদের ক্ষমতাকে প্রলম্বিত এবং দীর্ঘায়িত করে শোষণের হাতিয়ারের মাধ্যমে নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য একটা নতুন স্লোগান তৈরি করেছেন, জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ। এখন আপনি একটা উদাহরণ দেখেন, 9/11-এ যে ঘটনাটি সারা বিশ্বব্যাপী তোলপাড় করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের ব্যাপারে, সেখানে মারা গেছে কয়েক হাজার মানুষ। অথচ নিয়মিত সন্ত্রাসে, যেটা ইসরাফিল ভাই কিছু সময় আগে বলেছেন, নিয়মিত সন্ত্রাসে মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে প্রতি বছর নিহত হয় কমপক্ষে 1000, রোড অ্যাক্সিডেন্টে মারা যায় ন্যূনতম 40,000, খুন হয় 15,000, আত্মহত্যা গড়ে 40,000, প্রায় 1 লক্ষ লোক ভুল চিকিৎসায় মারা যায়। অথচ 9/11-এ মারা গেছে মাত্র কয়েক হাজার লোক। তার উপরে ভিত্তি করেই শুরু হয়ে গেল সারা পৃথিবীতে তুমি জঙ্গি তুমি মুসলমান, তুমি জঙ্গি তুমি মুসলমান, এই স্লোগানটা তুলে এটা সারা দেশে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যারা এই তাদের ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় তাদের, বাট ওই জঙ্গি তৎপরতা তো হচ্ছে না যে তা না, তো আমি বলছি সেই অনুসরণ বিশ্বজুড়েই চলছে। আপনি সৌদি আরবে কয়েকদিন আগে মসজিদের মধ্যে, হ্যাঁ, সেই অনুসরণই অনেক জায়গায় এই জিনিসগুলোকে গ্রহণ করছে, এবং সে জায়গায় যারা সত্যিকার অর্থে নির্বাচিত মানুষের দ্বারা নির্বাচিত না, তারাই আবরণটা নিজেদের মধ্যে রাখার চেষ্টা করছেন। এবং সেই জায়গাটাই সমস্যাটা হচ্ছে। আপনি বাংলাদেশের ক্ষেত্রে সেটাই বলছেন। হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে ওইটাই প্রয়োজন। যে কারণে যদি সেটাই হয়ে থাকে, তাহলে আপনারা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখনও তো এই ধরনের তৎপরতা দেখা গেছে। হ্যাঁ, দেখা গেছে। এবং সেটা আপনি দেখবেন এই যে বাংলা ভাই শায়েখ আব্দুর রহমান থেকে শুরু করে এদের মূল এবং ভিত্তিমূলের যতগুলো সম্ভব ছিল আমাদের পক্ষে, সেগুলোকে ধ্বংস করা হয়েছে। এবং এদের বিচার এবং বিচারের রায়, সেটাও বিএনপি সরকার থাকা অবস্থায় হয়েছিল। রায় ইমপ্লিমেন্ট হয়েছে 2007-এর যে সরকার এসেছিল তাদের সময়। কিন্তু একটা লম্বা সময় ধরে সেটি আপনারা অস্বীকারও করেছিলেন, যেরকম কোনো করেছি আমরা, অস্বীকার করেছি, আমাদের মধ্যে থেকে অস্বীকার করা হয়েছে, এবং সেই ভুলের মাসুল দেওয়ার আমরা চেষ্টা করেছি বিচার প্রক্রিয়ার মাধ্যমে। আর যে মাসুলটুকু আমরা দিতে পারিনি, অস্বীকার করে যে ভুলটুকু আমরা করেছিলাম, সেটা আবার আমরা ফেরত পেয়েছি 2008-এর নির্বাচনে। রাজনীতিতে ভুল করলে যেটা হয়, এখন আওয়ামী লীগ যদি কোনো আর কত ভুল করবেন, মানে আর কত ভুল করবার পরিকল্পনা আছে আপনাদের মধ্যে? আমাদের মধ্যে ভুল শুধরে নেওয়ার পরিকল্পনা অনেক বেশি, এবং আমরা বলতে চাই যে ওই ভুল থেকে শুধরে একটা নতুন ফুল আমরা ফোটাতে চাই, যেখান থেকে গণতন্ত্র বিকশিত হবে। ভুলের মধ্য থেকে জন্ম নেওয়া ফুল। ইসরাফিল আলম আকাঙ্ক্ষা তার যে গণতন্ত্রের দুটো চাকা সমান গতিতে চলতে দিতে হয়, এই জায়গাটায় অনেকেই হতাশ যে আসলে আপনি বলছেন যে ভুল শোধরাবার পরিকল্পনা আপনাদের আছে, কিন্তু লক্ষণ এখন পর্যন্ত তেমন কিছু বলছে না, যে সেরকম কোনো দৃশ্যমান কিছু নেই, হয়তো ভেতরে থাকতে পারে। না, দৃশ্যমান ভেতরে আছে, কিন্তু আপনি দেখেন আমাদের দলের প্রত্যেকটি দলের নীতি নির্ধারণী পর্যায়ে দুজন মানুষ থাকেন মূল, একজন যিনি প্রধান এবং আরেকজন যিনি থাকেন মহাসচিব বা সাধারণ সম্পাদক। আমাদের মহাসচিব কি অবস্থায় আছে আপনি বলেন? তাকে জামিন দেওয়া হয়েছে এই শর্তে যে শুধুমাত্র চিকিৎসা কার্যের বাইরে অন্য কোনো কিছুতে তিনি জড়াতে পারবেন না। তাহলে দৃশ্যমান হবে কি করে? সৈয়দ আশরাফ সাহেব যেভাবে মুভ করছেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাকে দেখালাম। আর এখানে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাই একটা কথা বলে, সেটা হচ্ছে যে মিস্টার ডেভিড ওয়েন একজন বড় দার্শনিক, যিনি একসময় ব্রিটেনের ফরেন সেক্রেটারি ছিলেন। তিনি তার একটি প্রবন্ধে লিখেছেন, যে প্রবন্ধটার নাম হচ্ছে হাভরি সিনড্রোম। এই হাভরি সিনড্রোমে তিনি বলেছেন, এভাবে তিনি সংজ্ঞায়িত করেছেন যে হাভরি সিনড্রোম ইজ ক্যারেক্টারাইজড বাই এ লস অফ কন্ট্যাক্ট উইথ রিয়েলিটি, এ রেকলেস অ্যান্ড রেস্টলেস ইম্পালস আলটিমেটলি এন্ডিং ইন ইনকম্পিটেন্স। এটা দিয়ে উনি বোঝাচ্ছেন যে এই
হাবরিজ সিনড্রোম যেটা, এরা শুধুমাত্র ক্ষমতাসীনদের উপরে ভর করে, বিরোধী দলে যারা আছে তাদের উপরে ভর করে না, তাদের উপরে ভর করে না। এবং এই সিনড্রোমটা যাদের মধ্যে থাকে, একটু অল্পতে শেষ করে দিচ্ছে, তারা এর মধ্যে অধিক আত্মবিশ্বাসে ভোগেন, নিজেদেরকে জনগণের কাছে জবাবদিহিতার ঊর্ধ্বে মনে করেন, সবকিছুতে অন্যের খুঁত ধরেন এবং বাস্তবতা, যুক্তি, বুদ্ধি থেকে অনেক দূরে থাকেন, যে কারণে জনগণের স্বার্থে তারা কিছু করার ইচ্ছা মনে মনে থাকলেও সেটাকে বাস্তবায়ন করতে পারেন না। আওয়ামী লীগ সেই সংকটে পড়েছে, হাবরিজ সিনড্রোমে পড়েছে। আপনারা নিরাপদেই থাকুন। আমরা হাবরিজ সিনড্রোমে পড়েছেন, আর আপনারা যে কোন সিনড্রোমে আছেন এটা গবেষণা করে দেখতে হবে। আমি সেই গবেষণা করার জন্য অনুরোধ জানাবো। একটা কথা বলি, গণতন্ত্র কিন্তু আমি আগেই বলেছি, গণতন্ত্র শুধু এক পক্ষের বা গণতন্ত্র শুধু কারো একচাটে অধিকার না। এটা কিন্তু গণতন্ত্রের সুফল, গণতন্ত্রের ফল যদি সবাই ভোগ করতে না পারে তাহলে সেটা পূর্ণাঙ্গ গণতন্ত্র বলা যায় না। আমরা চাই যে গণতন্ত্রের শত ফুল ফুটুক, কিন্তু ফুল ফোটাটাকে যদি আপনারা জোর করে বন্ধ করে রাখতে চান তাহলে কি উদাহরণ আছে? আমি যেটা বলছি যে গণতান্ত্রিক কর্মকাণ্ডে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে বিরোধী দলের সম্পৃক্ততা থাকতে হবে। বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু হবে না। কিন্তু আপনারা তো নিজেদের মতো করে একটা বিরোধী দল বানিয়ে নিয়েছেন। না, সেটা একটা পার্লামেন্টে বিরোধী দলই কিন্তু সকল বিরোধী মতের, বিরোধী চিন্তার কথা কিন্তু প্রকাশ করতে পারে বা করবে এমন কোনো কথা না। পার্লামেন্টের বাইরে যারা থাকে তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেগুলো আছে, মিডিয়া তো পার্লামেন্টে যায় না, বাট মিডিয়া ইজ ভেরি পাওয়ারফুল একটা অর্গান, যেটা মানুষের মত, মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে পারে। তো যে রাজনৈতিক দল মানুষের আকাঙ্ক্ষা, প্রত্যাশা, স্বপ্নকে ধারণ করতে পারে না, তাদের কর্মকাণ্ডের মধ্যে প্রতিফলিত করতে পারে না, সেই রাজনৈতিক দল কিন্তু টিকে থাকতে পারে না আধুনিক বিশ্বে। আরেকটা কথা বলি, যে আপনারা যেটা বলেছেন যে ওই মহাসচিব সাহেবের কথা, বিএনপির মহাসচিব সাহেব জেলখানে আছেন, গ্রেপ্তার হয়েছেন, আমি অবশ্যই তার প্রতি আমার সমবেদনা আছে, শ্রদ্ধা আছে, কিন্তু একটা বিষয় দেখাতে পারবেন না যে বিনা বিচারে উনি 1 ঘন্টার জন্য জেল খেটেছেন। আলাল ভাই বলতে পারবেন না যে কোনো মামলা, সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে জেলখানায় রাখা হয়েছে। আমাদের দেশের বিচার ব্যবস্থা, আমাদের দেশের যে জুডিশিয়াল সিস্টেম, সেই সিস্টেমে উনি সুনির্দিষ্ট মামলা আসামি হিসাবে জেলে আছেন। আরেকটা কথা বলি, উনি বর্তমানে কি শর্তে জামিন পেয়েছেন বা পাবেন বা পেতে পারেন, এটা তো আদালতের বিষয়। উনি আইনি দ্বারা প্রতিষ্ঠিত আদালতের এখন বিচারাধীন আসামি। আদালতই তার ভবিষ্যৎ, তার বর্তমান, তার অবস্থান নির্দিষ্ট করবেন, সরকার কিন্তু করতে পারে না। আমি এটুকু বলবো যে বিএনপি যে ধ্বংসাত্মক, খুন খারাপি, জ্বালাও পোড়ায় রাজনীতির মধ্যে সম্পৃক্ত হয়েছিল, সেই জন্য বিএনপির কত নিরীহ, কত মূল্যবান, কত যোগ্য, দক্ষ রাজনৈতিক নেতাকর্মীর যে সর্বনাশ হয়েছে, এটা হিসাব করার সময় কিন্তু আপনাদের এসেছে। ডিস্ট্রাকটিভ ফর্মের পলিটিক্স কখনো মানুষকে শান্তি দেয় না। দেশেরও ক্ষতি হয়, সরকারেরও যেমন ক্ষতি হয়, ওই দলেরও কিন্তু তেমন ক্ষতি হয়। আমি এই শিক্ষাটা নেওয়ার জন্য বলবো সবাইকেই, শুধু বিএনপি না, সকল রাজনৈতিক দলকেই, যে সন্ত্রাস করে, নাশকতা করে, ধ্বংসাত্মক কার্যক্রম করে নিজেরাও কিন্তু শান্তিতে দীর্ঘদিন থাকা যায় না। এখন আগস্ট মাস চলছে, আমার খুব কষ্ট লাগে, খুব বেশি কষ্ট লাগে, বিশ্বাস করেন, এটা কোনো রাজনীতির কথা না। যখন আমি দেখি রাস্তার পাশে বিলবোর্ডে বঙ্গবন্ধুর স্ট্যাম্প সাইজের ছবি, সেইটা দিয়ে বলা হচ্ছে কাঁদো বাঙালি কাঁদো, বা শোক, বা অমুক চাই, বিচার চাই, আর স্থানীয় নেতারা যারা ওই বিলবোর্ডটা দিচ্ছেন তাদের বিশাল আকারের বিশাল দেহের ছবি, কারো হাস্যোজ্জ্বল ছবি, অথচ লেখা আছে শোকের মাস, কাঁদো। এই যে জিনিসটা, এবং আওয়ামী লীগের বর্তমান এই যে মানে বিভিন্ন দিক থেকে পোকায় খাওয়া, সেই খাদ্যমন্ত্রীর ব্রাজিলের আনা গমের মতো যে চতুর্দিক থেকে যেভাবে পোকায় ধরেছে, এইটা হোসেন সৈয়দ সরওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবের আওয়ামী লীগের সাথে মানায় না। কেন যেন মানায় না, অনেকটা দূরে, কেন যেন অনেকটা আবছায়া অন্ধকারের মধ্যে পড়ে গেছে। এটা বড় কষ্ট দেয়, পীড়া দেয়। বঙ্গবন্ধুকে পুঁজি করে আজকে যারা চাঁদাবাজি করছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বলতে হচ্ছে যে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা কি নেতার প্রতি সম্মান দেখানো? এটা বিএনপির কে বলা হয় বিএনপি ক্যান্টনমেন্ট থেকে জন্ম, বিএনপির মধ্যে অনেক ত্রুটি এখনো থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলের মধ্যে এত বড় ত্রুটি, এটা মেনে নেওয়া যায় না। ইসমাইল ভাই, খুব সংক্ষেপে শেষ আপনার স্পিচকে আমি সম্মান জানাই, এইটা সবাই করে না। আমি কিন্তু সবার কথা বলেছি। আওয়ামী লীগের মধ্যেও যারা সন্ত্রাস করছেন, অন্যায় করছেন, বা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করছেন, তাদেরকেও শিক্ষা নিতে হবে যে আজকে সুদিন ভবিষ্যতে কিন্তু
আপনাদের দুর্দিন হিসাবে দেখা দিতে পারে। অতএব সময়ের সদ্ব্যবহার করা উচিত। আর বঙ্গবন্ধুর ছবির কথা বলেছেন, এটা সবাই করে না, কারণ আপনি আপনাদের দল বহুবার ক্ষমতায় ছিল, বিরোধী দলে কারা আছে আপনাদের সাথে? আবার দল যদি কখনো ক্ষমতা আসে, চিটার বাটপার সুবিধাবাদীর দ্বারা ভরে যায়। তো আমাদের তৃতীয় বিশ্বের দেশে যখন রাজনৈতিক দল একটা ক্ষমতায় আসে, তো তাদেরকে ঘিরে নতুন নতুন মানুষের আনাগোনা হয়, যারা এই দল সেই দলের নীতি আদর্শের ধারে কাছে নাই। তো এখন সেরকম কিছু মানুষের আনাগোনা তৎপরতা তো আমাদের দলে আছেই, এবং তারা কিছু কিছু খারাপ কাজ করছে। এ কথা আমাদের ওবায়দুল কাদের সাহেব বলেছেন, আশরাফ সাহেব বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, এরা অনুপ্রবেশকারী, এদেরকে আমরা ঘৃণা করি। আচ্ছা, আমি দেখেন, আমি 15 আগস্টের আমি 10,000 পোস্টার করেছি, সেখানে তো আমার ছবি নাই, সেখানে বঙ্গবন্ধুর ছবি। তাই তো যারা খুন হয়েছে বঙ্গবন্ধু সপরিবারের, তাদের ছবি আছে। এই জাতীয় নেতাদের আলোতে তো আমরা আলোকিত, সেটা বলছি যে এই জায়গা থেকে আমাদের আনন্দ, আমাদের সুবিধা, আস্তে আস্তে আমি বিশ্বাস করি আস্তে আস্তে আমরা ভালোর দিকে যাব। আমাদের কি দায়িত্ব নিতে হবে না, আমাদের সময় লাগে। অনুষ্ঠানের শেষে প্রান্ত মত সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে মিলে SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠানটিতে মাত্র আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ। মিস্টার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং মিস্টার মোহাম্মদ ইসরাফিল আলম, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, সরকার দলীয় সংসদ সদস্য বা বিএনপি নেতার উদ্দেশ্যে বলছিলেন যে তারা যে ডিস্ট্রাকটিভ রাজনীতি করেছে, ধ্বংসাত্মক রাজনীতি করেছে, সেখান থেকে তাদের বেরিয়ে আসা উচিত, কারণ এটি করে তারা আসলে তাদের অনেক নেতাকর্মীর অপূরণীয় ক্ষতি হয়েছে, দলের ক্ষতি হয়েছে, দেশের এবং সরকারেরও ক্ষতি হয়েছে। এবং এই ধ্বংসাত্মক রাজনীতির দায় কতটা বিএনপি অস্বীকার করতে পারবে সেটি ইতিহাস নির্ধারণ করবে। তবে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল নিজেও স্বীকার করে নিয়েছেন যে অন্তত ক্ষমতায় থাকাকালীন তাদের যে ভুল ত্রুটি বা ভুল রাজনীতি, কিছু ভুল রাজনীতির খেসারত তাদেরকে দিতেও হয়েছে। এবং ইসরাফিল আলম যেমনটা স্মরণ করে দিয়েছেন মিস্টার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যেমন কিছুটা নিজে স্বীকার করে নিয়েছেন, মিস্টার ইসরাফিল আলমকেও হয়তো মনে রাখতে হবে দেশ পরিচালনা করতে গিয়ে, দল পরিচালনা করতে গিয়ে, যে আইনের বাইরে গিয়ে দেশ পরিচালনা করলে, সংবিধানের বাইরে গিয়ে বা সংবিধানকে নিজের মন মতো করে রচনা করলে, কিংবা অগণতান্ত্রিক পন্থায় দেশ পরিচালনা করলে তার সুফল দেশবাসী যেমন পায় না, রাজনৈতিক শক্তিগুলো যেমন পায় না, যে রাজনৈতিক দল ক্ষমতায় থেকে এগুলো করে তারাও পায় না, তাদের নেতাকর্মীরাও শেষ পর্যন্ত ভোগ করতে পারবে না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।